নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ডোম। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ডোম। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত। যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে, এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গঙ্গার তীরে ছোট্ট শ্মশান ঘর। চারপাশে ভাঙা মাটির চুল্লি আর পোড়া কাঠের গন্ধ। ঘরের সামনে একটি নিম গাছ, তার পাতাগুলো বাতাসে কাঁপছে। ঘরটির ভিতরে শুয়ে আছে 65 বছর বয়সী এক ডোম। নাম তার গণেশ। কঙ্কালসার শরীর, কুঁচকে যাওয়া চামড়া, মাথায় সাদা পাতলা চুলের গুচ্ছ। বউ বাচ্চা নেই, শ্মশানই তার সংসার। দিনের পর দিন মৃতদেহ পোড়ানোই তার জীবনচক্র। দিনটা ছিল নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। পাড়ার প্রতিটি বাড়িতে নতুন জামা কাপড়, মিষ্টির প্যাকেট আর হালখাতা উৎসবের ব্যস্ততা। মৃদুল বাবু বসে আছেন তার পুরনো কাঠের চেয়ারে। সামনে রাখা তেলে ভাজা আর এক কাপ গরম চা। ঘরের দেওয়াল ফাটল ধরা, জানালা দিয়ে ময়লা পর্দা উড়ে যাচ্ছে। মিলি আর তার ভাই টুকাই ছোট্ট টেবিলের সামনে দাঁড়িয়ে পুতুল নিয়ে খেলা করছিল। মিলির মা হঠাৎ বলে উঠল, তুমি এত ধার কেন করো বলো দেখি? টাকাটা দিয়ে দিলেই তো পারো নাকি? আর বলো না বউ, হারুর দোকানে 3 মাসের বাকিটা জমে আছে। আজ হালখাতা কিছু না দিলে আর মুখ রক্ষা হবে না। সে তো আমি জানি, ও বেটার মুখও চলে আর তার সঙ্গে চোখও চলে। এমন ভাবে তাকায়, তোমার দিকে বুঝি কুদৃষ্টিতে তাকিয়েছে। আমার তাছাড়া উপায় কি ওর এই কুদৃষ্টি দেখা ছাড়া? আমার বুঝি কিছু বলার দম আছে নাকি? ধারে খাই ওর দোকানে, ও যা বলবে আমার তাই শুনতে হবে। এমন করে বলো না, দেখো রাগে আমার শরীরটা কেমন রিরি করে জ্বলছে। ওই রাগ তুমি তোমার কাছেই রাখো। কথা বলে মিলির বাবার মুখের সামনেই ধোঁয়া ওঠা গরম চাটা প্রায় ঠাস করে টেবিলের ওপর রেখে মা চলে গেল রান্নাঘরে। এই নিয়ে 3 কাপ হলো, আমি কিন্তু আর করতে পারবো না। একই গরমে আমার হাড় মাস জ্বলে শেষ হয়ে যাচ্ছে। মিলি বাবার দিকে তাকায়, বলে, বাবা আমি যাব, ভাইকে নিয়ে যাই। যাবি? যা। মৃদুল বাবু ওনার প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বার করলেন। মানি ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে মেয়ের দিকে বাড়িয়ে বললেন, এই নে, এই 100 টাকাটা দিয়ে বলবি বাকিটা বাবা পরের মাসে দেবে। হ্যাঁ, তুমি 100 টাকা দিলে? বলি, ওর দোকানে এবার আর ফ্রিতে মাল খাওয়া বোধহয় আমাদের কপালে নেই। মিলির মা গজগজ করে ওঠে। মিলির বাবা বললেন, জানোই তো কারখানার অবস্থা ভালো না। তাহলে ছেড়ে দাও, ওই কাজ করে কি লাভ? আমার ভাই তো বলেছে বাবার দেওয়া সম্পত্তির কিছুটা আমায় দেবে। তা সেইখানেই তো ঘর বাড়ি করে চাষাবাদ করে থাকলেই পারো। আর আমার ভাইয়ের পাওয়ার লুমে কাজ করে। তোমার তো আবার আমার ভাই বাবার সম্পত্তিতে যত আপত্তি, তাই না? কথাটা মিলির মা ভুল বলেনি।
বিয়ের সময় মিলির বাবা সন্তোষ কুমার বলেছিলেন, ভালোবেসে বিয়ে করছো, তাহলে এখানে তো কোনো দেনা পাওনার প্রশ্ন আসে না। মেয়ে যেমন পোশাকে থাকবে তেমন পোশাকেই মন্দিরে সিঁদুর দান করে নিয়ে চলে যাও। আর মেয়ে ইচ্ছে করেই তোমার সঙ্গে বিয়ে করতে চাইছে যখন, আমারও সেখানে বারণ করার কিছুই নেই। যেহেতু আমি দেখে শুনে দিতে পারলাম না, তাই আমার কাছ থেকে একটা কানাকড়িও তোমরা দাবি করবে না। সেই সময় মিলির মা বাবার কথার কোনো রকম অভিযোগ তোলেনি, অথবা প্রতিবাদ করে বলতেও পারেনি যে আমার সম্পত্তির ভাগ চাই। ভালোবাসায় ডুবেছিল কিনা। কিন্তু এখন সংসারের এই হাল, তার উপরে দুটো কচি কচি পেট চালাতে গিয়ে মিলির মায়ের অবস্থা শোচনীয়। প্রায় দিনই খোঁটা শুনতে হয় মৃদুল বাবুকে। নাক সিটকিয়ে মিলির মা রাত্রেবেলা ভাত বাড়তে বাড়তে যখন বলেন, নে আজকেও সেই আলু সিদ্ধ ডাল আর ভাত, এ তো ভালো খাবার, সুষম খাবার। ছোটবেলায় জানো এরম পাতলা করে মুসুরির ডাল, আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা, ওহ আমার মা করতো, চেটে খেতাম। বাবা আমি খেয়েছি, চট করে মিলি হাত উঁচু করে বলে, যেন বাবার কথার সাইটা তাকেই সবার আগে কাটতে হবে। ভাইয়ের দিকে তাকিয়ে জিভ ভেঙচিয়ে বলে, তুই তো কত ছোট, আমি কত ভালোবাসা পেয়েছি জানিস। বাবার সাথে বাজারে কত গেছি সাইকেলে করে, ওই দোকান থেকে কত কচুরি পরোটা খেয়েছি। মিলি আর মিলির ভাইয়ের বয়সের পার্থক্য 10-10টা বছর। বর্তমানে মিলির বয়স 15 আর ওর ভাইয়ের বয়স 5 বছর। ভাই ভ্যাবলার মতো মায়ের দিকে তাকায়। মা ভাত খাইয়ে দিচ্ছেন ভাইকে। মা প্রায় রেগে গিয়ে বললেন, খাচ্ছিস খা, নাহলে একটা চড় মেরে সব কটা দাঁত কপাটি ফেলে দেবো। আহ মেয়েকে বকছো কেন? বকবো না, বড়াই করে ভাইকে বলছে, কি এমন আহামরি খাবার রে, আলু সিদ্ধ আর ডাল। বুঝতে পারেন মৃদুল বাবু স্ত্রীর পরবর্তী কথা ঠিক কি হতে চলেছে। বললেন, তোমার যা বলার আমার সাথে আমার ঘরে গিয়ে বলো, বাচ্চাদের সামনে এইভাবে মুখ নাড়িও না। আমি তো মুখই নাড়াই, তাই না? হ্যাঁ আমি তো মুখই নাড়াই। পাড়াতে আমার আর মুখ দেখানোর জায়গা রইল না। বাপের বাড়ির ভিটেও ত্যাগ করেছি, আর এখন এই কানে না খেয়ে না দে দেখেছ মেয়েটার শরীরে কত ভাঙন ধরেছে। সত্যিই তাই, বছর 15 মিলি, যার শরীরে একটু একটু করে যৌবন ধরা দিতে শুরু করেছে, অথচ মিলির শরীরটাও কেমন যেন কঙ্কাল সার। দেখে মনে হয় একেবারেই খেতে পায় না। ভাইটাও সব সময় অসুখে ভোগে, যেই কারণে মাইনের বেশিরভাগ টাকাটাই ছেলে মেয়ের শুশ্রূষার পেছনেই চলে যায় মৃদুল বাবুর। বললেন, দূর, রোজ রোজ খেতে বসে এই অশান্তি আমার আর ভালো লাগে না। হাত ধুয়ে উঠেই পড়ছিলেন প্রায়, তখন মিলির মা বলল, থাক থাক অনেক হয়েছে, এবার ভাত দুটো খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। মিলির বাবা 100 টাকার নোট বার করে মেয়ের হাতে দিয়ে বললেন, যা মা, গিয়ে বলবি বাবা সামনের মাসে সবটা ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দেবে। বাবা ভিত্তিপাতে দুটো চকলেট নিয়ে আসবো। চকলেট? চকলেট কেন? তোর বাবা এত মিষ্টির প্যাকেট এনেছে। ও মা, কতদিন খাই না, আনি না। আচ্ছা যা, ঠিক আছে যা, বলবি ওটাও লিখে রাখতে। তুমি বাচ্চা দুটোকে বৃষ্টির মধ্যে পাঠাচ্ছ, কাল বৈশাখীর সময় আকাশটা একটু দেখলে না? তাড়াতাড়ি গেলে ঝড় ওঠার আগেই ফিরে আসতে পারবে। কিরে, পারবি তো? ঘাড় নেড়ে দুই ভাই বোন হ্যাঁ বলে। বাবার কিনে দেওয়া পয়লা বৈশাখের একটা সুতির চুড়িদার, যেটা টাইট হয়েছে গায়ে, কিন্তু পাল্টানো যাবে না। হাটের দোকানের কেনা জিনিস, সস্তায় পাওয়া মাল, যেই দোকানদার বিক্রি করেছে সেই দোকানদারকে পরের দিন রবিবার হাটে গিয়ে আর খুঁজে পায়নি মৃদুল বাবু। ছেলের জামাটাও সামান্য সেলাই ছিঁড়ে গিয়েছে। 150 টাকার জামায় আর কতদিনই বা চলে? সম্পূর্ণ সুতিরও না, কি সব যেন পলিয়েস্টার দেওয়া। বউ জামাটা সেলাই করতে করতে বলেছিলেন, কপালে এই জুটল, বাপের জন্মে কোনোদিন এত সস্তার জিনিস নিজে পড়েছি নাকি? এখন মেয়ে আর ছেলেকে এই পরিয়েই কাটাতে হচ্ছে। আমার আর আক্ষেপের শেষ নেই সত্যি। কেন যে মরতে ভালোবাসায় আমি বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগেই মিলির মার চোখ থেকে গঙ্গা যমুনা এক স্রোতে বয়ে চলল। মৃদুল বাবু টিভিটার সাউন্ড জোরে বাড়িয়ে দিতেন যখনই ওনার স্ত্রী এইরকম কান্নাকাটি করতেন।
ওনার শুধু মনে হতো এই মুহূর্তে তর্কাতর্কি করতে গেলে তিলকে তাল হবে, আর পাড়া প্রতিবেশী ব্যাপারটা জেনে একদম বিচ্ছিরি একটা ব্যাপার তৈরি হবে। তাই নিজেকে চেপে যাওয়াটাই সব থেকে ভালো। আবার স্বামী তর্ক করতো না বলে রাগও হতো কিন্তু মিলির মার। তবুও কিছুক্ষণ পরে নিজেই কেমন যেন ঠান্ডা হয়ে যেত বেচারি। মৃদুলবাবুর বাড়ি কাঁচা মাটির, ছাদে পুরনো খড় আর টিনের আবরণ, দেয়ালে হাতের ছাপ দিয়ে আঁকা আলপনা, যেটা মিলি গত বছর পুজোর সময় করেছিল। উঠোনে দুটো পিতলের হাঁড়ি রাখা, বাড়ির সামনে কয়েকটা কলা পাতা দিয়ে ঘেরা ফুলের বাগান। দূর থেকে আকাশের দিকে তাকালে কালো মেঘের দল ঘনিয়ে আসছে যেন এই বাড়ির দিকে, সেই রকমই মনে হয়। মিলি আর টুকাই হাঁটতে বেরিয়েছে। রাস্তার ধারে মাটির দেয়াল ঘেঁষে কচি ঘাস গজিয়েছে। রাস্তা খানিকটা এবড়ো খেবড়ো, মাঝে মাঝে গাছ আর কিছু বটবৃক্ষ। মিলি টুকাইয়ের হাত ধরে পথে পাড়ি দেয়। হ্যাঁ দিদি, বৃষ্টি নামবে? দেখছিস না মেঘগুলো কেমন কালো হয়ে গেছে? আকাশের কোণে কোণে ঘন কালো মেঘ, এক একটা যেন পাহাড়ের মতো উঁচু। বাতাসের গতি বাড়ছে, ধুলো মাটি উড়ে এসে মুখে লাগছে। তাল গাছের পাতা জোরে কাঁপছে, খড়ের চাল উড়ে যাওয়ার উপক্রম। টুকাই, শক্ত করে হাতটা ধর আমার, ঝড়টা কিন্তু জোরেই আসছে। আরে দিদি, বাড়ি চল না, আমার ভয় লাগছে। আগের বার মনে আছে বাড়ির চাল উড়ে গিয়েছিল? ধুর, এবার কিছু হবে না, বাবা শক্ত করে বাঁধন দিয়েছে না। হারুর দোকানের সামনে পৌঁছাতেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। হারু মুদিখানার দোকান ঘর সামলাতেই ব্যস্ত। দোকানের সামনে মাটির হাঁড়িটা উল্টে পড়ে আছে। এই যে মিলি আর টুকাই, এই সময় বাইরে কেন রে? ঝড় উঠেছে যে, টাকা বাবা 100 টাকা দিল, হালখাতায় জমা রাখতে বলেছে, বাকিটা সামনের মাসে দেবে। কি 100 টাকা? ঠিক আছে, মৃদুলদা তো ভদ্রলোক, তবে ওর কথার কোনো দাম নেই। তবুও বলিস, ওই ঝড় থামলে আমার সঙ্গে এসে একটু দেখা করতে। যা যা যা, বাড়ি যা। ওদিক পানে কোথায় যাচ্ছিস তোরা? ঝড় বাড়তে শুরু করেছে। বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠছে। মিলি টুকাইয়ের বুকটার কাছে দাঁড়িয়ে টুকাইকে বুকে জড়িয়ে ধরে মিলি। দূরে দেখতে পায়, অনেক দূরে গঙ্গার ধারের শ্মশান ঘাটের কাছে একটা পাকা ঘর। বাড়িতে যেতে গেলে এই ঝড়ের মধ্যে পড়ে হয়তো একটা বিশ্রী বিপদ হয়ে যাবে ওদের। ওই ঘরে মরা পোড়ানো হয়, মিলি ছোটবেলা থেকেই দেখেছে। আগে যখন দেখত, সন্ধে সকালে অথবা রাত্রেবেলা বাথরুম করতে উঠে কেমন যেন আকাশে ধোঁয়া মিশে যাচ্ছে। বাবাকে কৌতূহলী মেয়ে তখন প্রশ্ন করত, বাবা ওগুলো কি হচ্ছে? হাওয়ার সাথে ওগুলো কি মিশছে? এত রাত্রেবেলা কোন কলকারখানা চলছে? ছোট মনের আজব প্রশ্ন। বাবা ব্যস্ততার সাথে ও বাথরুম করলে পা ধুয়ে দিতে দিতে বলতেন, তোর ওসব দেখে লাভ আছে মা, ওখানে ভগবানের কাছে যাওয়ার জায়গা, বুঝেছিস? ওইখানে মানুষ ভগবানের সঙ্গে মিলে যায়। ভগবানের সাথে কি করে মেলে? ওই যে ওই ঘরটা, মরার পরে ওই ঘরে যায়, তারপরে ভগবানের সাথে কথা বলে, বলে ওই রকম ধোয়া হয়ে আকাশে মিলে যায়। এই তো আমার মেয়ে বুঝতে পেরেছে। ও অত ধোয়া হয়, অত আগুন জ্বলে? আমার বাবা আগুনে খুব ভয় করে, কিন্তু মা, আগুনই যে সব পাপ ধুয়ে দেয়। বাবার কথাটা মিলির কানে বাজে, জোরে একটা বাজ পড়ে। টুকাই দিদিকে আরো শক্ত করে ধরে। হারু বলে, কিরে তোরা এখনো হাঁ করে এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা দাদা, বাড়ি যা। অন্যদিন হলে হারু কাকা নিজেই দোকানে বসিয়ে রাখতেন অথবা সাইকেলে করে নিয়ে যেতেন। হারু কাকার বাড়ি হাত 10 দূরত্বে। কিন্তু আজ বাবা টাকা শোধ করতে পারেনি বলে এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রতিও হারু কাকার যেন কোনো রকম মনুসংযোগ নেই, অথবা ওদেরকে বাঁচানোরও কোনো ইচ্ছে নেই। হারু কাকা ছাতাটা মাথায় খুলে সাইকেলটা নিয়ে বাড়ির দিকে দৌড় লাগালেন। দোকান বন্ধ হয়ে গিয়েছে। আকাশটা মেঘাচ্ছন্ন, ঝোড়ো বাতাস বইছে, চারিদিকটা কেমন যেন কালো আর নিস্তব্ধ।
দিদি দিদি আমার খুব ভয় করছে, টুকাই বলে। টুকাইকে শক্ত করে ধরে মিলি বলে, চল ওই ঘরটায় চল। ওই ঘরে কি আছে দিদি? চল না, ওই ঘরে চল, ওইখানে গিয়ে বসলে সব ঠিক হয়ে যাবে। যাবি? ভাই আর কি এমন বোঝে। মিলি শক্ত করে হাত ধরে ভাইকে নিয়ে গঙ্গার ধারে শ্মশানের কাছে ওই ঘরটার কাছে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে ঝমঝমিয়ে জোর বৃষ্টি শুরু হয়েছে। মিলির সুতির চুড়িদারটা সম্পূর্ণ ভিজে গিয়েছে, তবে টুকাইকে এসে এতটুকু ভিজতে দেয়নি। গঙ্গার ধারে বড় বড় কচু পাতা ছিঁড়ে নিয়ে ভাইয়ের মাথায় দিয়ে দরজার কাছে এসে বলে, দরজাটা কেউ একটু খোলো, আমরা পথে আটকে গিয়েছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দরজাটা একটু খোলো, ভেতরে কে আছো, দরজাটা একটু খোলো। বারবার একই কথা বলতেই আর একটা বাচ্চা মেয়ের করুণ কণ্ঠস্বরে ভেতরে থাকা ডোম গণেশ দরজাটা খুলে দেয়। কে রে? চেহারা দেখে মিলি আর টুকাই দুইজনেই বেশ ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ে। আজ আর মরা পড়াতে পারবো না, আজ সব কাঠ ভিজে গিয়েছে, ওই মরা রেখে দাও, কালকে এসো। দরজা বন্ধই করে দিচ্ছিল, হঠাৎ মিলি বলে, মরা? আমরা জ্যান্ত মানুষ, মরা হব কেন? বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারিনি, তোমার এখানে একটু বসতে দেবে? কে কে রে? এইবার ঘুরে ভালো করে তাকায় গণেশ। ফুল পেট মদ খেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে সে, চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না সামনে দাঁড়িয়ে থাকা প্রাণী দুটো মানুষ নাকি প্রেতাত্মা ঠাউর করতে বেশ কয়েক মিনিট সময় লাগে গণেশের। এরপরে মিলির দিকে ভালো করে সে চোখ বোলায়, তার আগে দুহাত দিয়ে চোখটাকে ভালো করে রগড়ে নেয়। আজকে দোকান থেকে দেশি মুরগি আনিয়েছিল সে, সেই মুরগি পাড়ার এক বৌদিকে দিয়ে রান্না করিয়ে নিজের পাতে পেরে খাচ্ছিল, আর খাচ্ছিল মদ। এই নেশা না করলে কি আর মরা পড়ানো যায় নাকি? তোরা এখানে এসে বসবি? হ্যাঁ, একটু বসতে দাও না, আমরা ঝড় কমলেই চলে যাব। দেখতে পায় গণেশ। টুকাই ঠকঠক করে কাঁপছে গণেশকে দেখে। টুকাইকে দেখে ওর দিকে হাত বাড়িয়ে বলে, আয় বেটা, আয় ভেতরে আয়। আর আমি? না না না, এখানে মেয়ে মানুষকে ঢুকতে দিই না। হে আবার কেমন কথা? আমার তো জ্বর চলে আসবে, ঠান্ডা লেগে যাবে, বাবা বারবার বারণ করেছে আমাকে বৃষ্টিতে ভিজতে না, সর্দি লেগে গেলে আমার সর্দি কমতে অনেক সময় লাগে, যে আমার যে অ্যালার্জি আছে। ও সব কিছু বলতে পারবো না, তবে এই ঘরে মেয়ে মানুষকে আমি ঢুকতে দিই না। এই মেয়ে, তুই তো জায়গা দেখ, যা যা। প্রায় তাড়িয়েই দিচ্ছিল গণেশ, হঠাৎ মিলি ওর পায়ের কাছে পড়ে পা দুটো ধরে বলতে চায়, আমাকে একটু ঢুকতে দাও, আমি ঝড় কমলেই ভাইকে নিয়ে চলে যাব, আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। ঠিক সেই সময় চারটে ছেলে আসে, ঘাড়ের ওপরে একটা আস্ত মোড়া। কই কাকা, কাকা? বল হরি হরি বলে শব্দে গণেশ মিলিকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে বেরোয়। মদের বোতলটা সে তার মেঝের ওপরে রেখে এসেছে। ছোট্ট একটা চৌকি সেখানে চুপ করে টুকাই বসে রয়েছে, চোখে মুখে তার বিভৎস ভয়। চৌকির পাশেই একটা আধ খোলা জানালা, যার একটা পাল্লা খোলা আর একটা পাল্লা বন্ধ। ওই খোলা পাল্লা দিয়েই গঙ্গার ধারের বৃষ্টির দৃশ্য দেখা যায়। ওইখানেই চারদিকে চারটে বড় বড় খুঁটি পুঁতে ওপরে ছাউনি করা, এবং সমস্ত কাঠ একত্রিত করে ওইখানেই মরা পোড়ানো হয়। এই ফাঁকে মিলি টুকাইয়ের কাছে গিয়ে বসে পড়ে। ওর মাথা মোছাতে মোছাতে বলে, ইস একদম ভিজে গিয়েছিস, মা বারবার বারণ করছিল, না এলেই পারতাম। ওদিকে বাইরে তখন তুমুল তর্কাতর্কি হচ্ছে। গণেশ বলে, না না, এই বৃষ্টির মধ্যে আর কি করে পোড়াবো বাবু, এর থেকে তোমরা এই মরা নিয়ে যাও। তাছাড়া ঝোড়ো হাওয়ায় যে ব্যক্তি মরেছে তার মুখে ঢেকে রাখা ওই সাদা চাদরের আস্তরণটা উড়ে গিয়ে গঙ্গার জলে পড়ে। এ তো মেয়ে মানুষ। হ্যাঁ, তা মেয়ে মানুষ বুঝি মরতে পারে না? কাউতালি মরানো মেলা। কত লাগবে বলো? 5,000, 15,000 তোমায় দেবো।
তুমি শুধু এটা খালাস করো, একটু ভালো করে পুড়িয়ে দাও দেখি, আর কিছু করতে হবে না। এমন করে পোড়াবে না, পোড়ানোর পরে অস্থি মজ্জা যা থাকে খুলিটা পর্যন্ত এমন করে মারবে যাতে না না না, এ আমি পারবো না, এ দেখেই মনে হচ্ছে পুলিশ কেস। আরে বুড়ো বলে কি রে, নিজে ফুল পেট খেয়ে বসে আছে, হাসালা বলে কিনা। এ দাঁড়াও দাঁড়াও। ওদেরই মধ্যে একটি ছেলে, নাম তার রাজু, বছর 22-23 বয়স হবে। সেই ছেলেটি বলে, আরে এ কাকার চড়ে গিয়েছে বুঝলি, আরো একটু দরকার। মানে তোমরা কোথায় যাচ্ছ, এই কোথায় যাচ্ছ? এই বলে গণেশের ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে রাজু। ঠিক তখনই মিলিকে দেখতে পায়, টুকাইকে বুকে জড়িয়ে বসে। মিলির সম্পূর্ণ চুড়িদারটা ভিজে গিয়েছে, যার ফলে ওর শরীরের মধ্যে লুকিয়ে রাখা যৌবনের কুসুম একটু একটু করে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আরে বাস, কাকা মরা পড়াবে কেন? আরে এখানে জ্যান্ত চড়ুই পাখি ধরা যে। রাজুর কথা শুনে ওর অন্যান্য সাগরেদরাও গণেশের বারান্দার ওপরেই মরা মানুষটাকে রেখে গণেশের ঘরের ভেতর চলে আসে। আরে বাস, কাকা এই বয়সেও? হাত দিয়ে একটা নোংরা ইশারা করে ছেলেটি। কাকা বললেন, তোমরা এগুলো কি বলছো? একে আমি চিনি না, জানি না। ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছিল, বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে কোথায় থাকবে, তাই আমার ঘরে। বাহ, আর তুমি মাগনায় ঘরে ঢুকিয়ে দিলে গরু। এরপরেও তুমি যদি আমাদের মরা না পোড়াও, বুঝতে পারছো গ্রামে কি রটবে। ভয় পেয়ে টুকাই তখন কান্না করে ফেলেছে। মিলিরও যে ভয় লাগছে না তা নয়, রাজু ওদের কাছে গিয়ে বসে। টুকাইয়ের হাত ধরে ও বাপনের উদ্দেশ্যে বলে, এই বাপন, হে মালটাকে তুই ধর। টুকাইকে প্রায় ছুঁড়ে দেয় ওরা। এদিকে ডোম গণেশ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তোমরা এগুলো কি করছো? হ্যাঁ, তোমরা এগুলো কি করছো? আমাকে কি করছো তোমরা? হ্যাঁ, এরকম করে ওঠে মিলি। মিলির পাশে তখন রাজু গিয়ে বসে। মিলির বুকের ওড়নাটা একটু আগেই নামিয়ে রেখেছিল নিচে, কারণ সেটি সম্পূর্ণ ভিজে গিয়েছে। মিলির ভেজা চুলে এবং ভেজা শরীরে হাত বোলাতে থাকে রাজু। বলে, শালা আজকে দিনটা হেভি। সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম। তা মামনি, তোমার নাম কি? মিলি। মিলি? আরে শালা, মিলে গেছে আমাদের মিলি। হ্যাঁ, এ বাবন রে, একচোট হবে নাকি? ওরা ইশারা করতে থাকে। ডোম গণেশ তখন চিৎকার করে বলে, খবরদার খবরদার, ওদের দিকে তোমরা নজর দিবে না, খবরদার। দেখো, আমি এখনো বলছি, তোমরা এখান থেকে বেরিয়ে যাও তোমরা। আমি এখন মরা পড়াবো না। গণেশ নিজের শরীর দিয়ে চেষ্টা করে, কিন্তু ওই শীর্ণকায় হাড্ডি কঙ্কালসার দেহ কি আর বেশিক্ষণ এই 4টে দানব মার্কা ছেলের সাথে পেরে ওঠে? ওরা মিলিকে নিয়ে ব্যস্ত, মিলির সমস্ত শরীরটাকে নিয়ে ব্যস্ত। মিলির চুড়িদার দিয়েই মিলিকে হাত পা শক্ত করে বাঁধে ওরা। ছোট্ট শরীরটার ওপরে অত্যাচার শুরু করে সর্বপ্রথম রাজু। ওর খাড়া হয়ে থাকা অঙ্গ যখন ওই কচি অঙ্গে প্রবেশ হয়, চিৎকারে ভেসে যায় সম্পূর্ণ শ্মশান ঘাটটা। অসহায় মেয়েটি জানতো কি আর এইখানে এসে তাকেই আজ সত্যি সত্যিই মরা হতে হবে। পরপর 4 জন দানবীয় লীলা চালায় মিলির ওপরে। টুকাইকে মুখে হাত দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল বাপন। ছোট্ট ছেলেটা কখন যেন দম বন্ধ হয়ে বাপনের কোলেই ঢলে পড়ে। পরপর 4 জন মিলে পৈশাচিক উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। গঙ্গার ঘাটে শ্মশানে ডোম গণেশ মাটি চাবড়াতে থাকে জোরে জোরে। দরজা ভেতরে বন্ধ করে 4টে ছেলে একই সাথে মিলির ওপরে পৈশাচিক অত্যাচার করতে থাকে। সমানে অত্যাচার। হে নামে তো ও ওঠে, ও নামে তো আরেকজন ওঠে। মিলি বিছানায় ছটফট করতে থাকে। ডোমের চাদরটা রক্তের রঙে ভেসে গিয়েছে। ভাই, হে ভাই, ভাই। ছেলেগুলো প্রায় ঘন্টাখানেক অত্যাচার চালানোর পর গণেশের মুখের ওপরে 1 গাদা টাকার নোট ছুঁড়ে দিয়ে বলে, এই দুটোকেই একসাথে উড়িয়ে দাও কাকা। আর কি হবে, এত অনুশোচনা করে কি হবে? আজ এমনি বছরের শুরু,
এত সুন্দর যে যাবে সে তো আর আমরা কল্পনা করতে পারিনি। মিলির শরীরটা তখনও নগ্ন, থরথর করে কাঁপছে। ওর যোনি থেকে টপ টপ করে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে, যা ওর হাঁটু এবং উড়ু সব জায়গা ভাসিয়ে দিচ্ছে, এমনকি পায়ের পাতা পর্যন্ত। ঠোঁটের কোনাটা কেটে গিয়ে রক্তপাত হচ্ছে, মাথার চুলগুলো এলোমেলো, চোখ মুখ বিষণ্ণ। গণেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করে। দেখে টুকাইকে বাঁচানোর জন্য মিলি আপ্রাণ চেষ্টা করছে, ভাইকে বারবার ডাকছে, কিন্তু টুকাইয়ের চোখটা খোলে না। ডোম গণেশ মিলির গায়ে কাপড় জড়িয়ে দেয়, নিজেরই ময়লা ধুতি। চারটে ছেলের ফেলে দেওয়া নোটগুলোর দিকে তাকিয়ে আকাশের দিকে তাকায় ডোম। আজ থেকে বহু বছর আগে, তাও প্রায় বছর 20-25 হবে। আকাশের দিকে তাকিয়ে গণেশ বলে, কেন কেন আজও কেন? এই মেয়েটা তো কোনো দোষ করেনি, ওর উপরে আমি কোনো দোষ করিনি। এই মেয়েটা আর ওর ভাইটা কেন কেন ভগবান ভগবান কেন? পাড়ার লোক ততক্ষণে বেরিয়ে পড়েছে মিলি আর তার ভাইয়ের খোঁজ করতে। এর বাড়ি ওর বাড়ি খোঁজ চলছে। বৃষ্টি তখনও হয়েই চলেছে, ঝোড়ো হাওয়াটা থেমেছে কিছুক্ষণ। কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, হারুর দোকানে গিয়ে একবার খোঁজ করলে হয় না? আমি তখনই বলেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে ওদেরকে পাঠিও না, ছেলেপেলে মানুষ, ওরা কি আর অত তাড়াতাড়ি হাঁটতে পারে? তার উপরে তোমার মতো তো আর সাইকেলে করে যেত না, গেছে হেঁটে হেঁটে, আসবে। আমার বড্ড ভয় করছে গো, তুমি বরং একটু বেরো। মৃদুল বাবু বাড়ির বাইরে বেরোন ছাতা মাথায় দিয়ে। পাশে পাড়া প্রতিবেশী দাদা বৌদি সকলের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসেন। বলছি, রঞ্জিত দা, আমার মেয়েটা এসেছে গো। তোমার মেয়েকে এই বৃষ্টি রাতে তুমি কোথায় পাঠিয়েছো? আর হারুর দোকানে হালখাতা করতে পাঠিয়েছিলাম। ছি ছি ঠাকুরপো, তোমার কোনো বোধ বুদ্ধি হবে না নাকি? কচি কচি ছেলে মেয়ে দুটোকে পাঠালে, এখন বলো তো ঝড় বৃষ্টি হচ্ছে, কি গো তুমি যাও খুঁজে এসো। রঞ্জিত দা, দীপক দা, মনোজ দা সবাই একত্রিত হয়, হাতে টর্চ, লণ্ঠন, এবং ওর বাড়ি গিয়ে সবাই খোঁজ খবর করতে থাকে। কিন্তু গোটা পাড়ায় কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক সেই সময় মৃদুল বাবুর চোখ পড়ে গঙ্গার ধারে ওই শ্মশানের দিকে। আজকেও মরা এই বৃষ্টির মধ্যে? ভেজা কাঠে ওরা মরা পড়াচ্ছে? হ্যাঁ, তাই তো দেখছি। তবে ওই দিক মানে কি আর ওরা গেছে? আমার তো মনে হয় না। না না, মিলি অন্তত ওই দিকে যাবে না, কারণ ওকে আমি বলেছি ওখানে গেলে সবার পাপ ঘুচে যায়, সবাই ওখানে গিয়ে ঠাকুরের সঙ্গে মেলে। তাহলে ওই দিক খুঁজে কি হবে? তার থেকে বরং চলো আমরা উত্তরপাড়া থেকে একটু ঘুরে আসি। ওর তো অনেক বান্ধবীরা উত্তরপাড়ায় থাকে, তাই না? রঞ্জিত তার কথায় অনেকটা সাহস যোগায় মৃদুলের মনে। বলে, হ্যাঁ হতে পারে, তাহলে একটু উত্তরপাড়া থেকে খোঁজ নিয়ে আসি। ওদিকে ডোম গণেশ কাঠ একত্রিত করেছে। চারটে ছেলে রেখে যাওয়া বছর 26-27 তরুণীর দেহটাকে চিতার ওপরে তোলেও। তারপর ওর মুখে আগুন সঞ্চার করে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। আগুন জ্বলছে, তার পাশেই টুকাইকে রাখা। বসে আছে মিলি, পরনে তার সেই চুড়িদারটা, রক্ত তখনও বেরোচ্ছে। ডোম একবার কাঠ দেয় আর ঘুরে ঘুরে মিলির দিকে তাকায়। মুখের সাথে কত মিল, তাই না? হ্যাঁ, কত মিল। সেই পাপ কি আজও গণেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে? গণেশ ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কাজে বাঁকুড়ায় গিয়েছিল সে। কলকাতা থেকে বাঁকুড়ায় যাবার সফরকালে বাসে তার পরিচয় হয় চৈতালির সঙ্গে। মহিলা বিবাহিত, বাড়িতে স্বামী, এক ছেলে এবং এক মেয়ে বর্তমান। উনি নিজে কর্মরত, তাই বাড়িতে সন্তানকে দেখাশোনা করার জন্য স্বামী ছাড়াও শ্বশুর শাশুড়ি আছে। কথায় কথায় গণেশ জানতে পেরেছিল, তা আজকে আপনি কোথায় উঠবেন?
আজকে আমি আমার বাড়িতেই যাব। অনেকদিন ছেলে মেয়েগুলোর সঙ্গে দেখা হয় না, তাছাড়া প্রায় 6 মাস পর বাড়ি ফিরছি, বুঝতে পারছেন তো? বাহ, ভালো লাগে। আপনাদের মতো এরকম স্বাধীন চেতা মহিলাদের আমার বেশ ভালো লাগে। তাই? আপনার বুঝি বউ বাচ্চা নেই? আর বউ বাচ্চা আসবে কোত্থেকে? মানে? আমার দুঃখের কথা আর আপনাকে কি বলবো। আমার বউ সমকামী, বুঝলেন? আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। মানে যখন বিয়ে করেছেন তখন বুঝতে পারেননি? বুঝতে পারলে কি আর বিয়ে করতাম ম্যাডাম? আপনাকে দেখে তো ভদ্র ঘরের লোকই মনে হয়। তা বউকে লিগালি ডিভোর্সটা দিয়ে দিন, সে যাতে সন্তুষ্ট, আপনিও তাতে সন্তুষ্টই থাকুন। ভেবেছিলাম, বুঝলেন তো, কিন্তু হয়ে ওঠেনি। এখন দেখছি ওই মেয়ে বড্ড বেশি চালাক, আমার কাছে খোলপোষ চায়। আমি ভালো মোটা অঙ্কের মাইনে পাই কিনা। হাসাহাসি করেছিলেন চৈতালি আর গণেশ। দুইজনের গন্তব্য একই জায়গায়, বাঁকুড়া। বাসে আলাপ হবার পর চৈতালি বলে, দুইজনেই যখন একই জায়গায় আর বাঁকুড়াতে যখন আবার নিজেরই বসত ভিটে, তাহলে আপনি আর কেন অন্য কোথাও উঠবেন? শুধু শুধু হোটেলের খরচা দিয়ে কি দরকার? আপনার তো ভারী একটা দিনের কাজ, আমার বাড়িতেই রাত্রিবাসটা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার ছিমছাম সংসার, দোতলা বাড়ি, শ্বশুর শাশুড়ির ঘর আলাদা, আমার সন্তানদের ঘর আলাদা, আর আমার হাজবেন্ডের একটা গেস্ট রুম আছে, ওইখানে একটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন। অচেনা অচেনা লোককে আপনার বাড়ি নিয়ে গেলে কেউ আপত্তি করবে না? থোড়াই আপত্তি করবে। তাছাড়া আপনার সাথে এতক্ষণে কথাবার্তা বলে আপনার নেতার সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। তাই? কিরকম? এরকম, আপনি কারো অ্যাডভান্টেজ নেন না। ও শিওর? বলে হাসাহাসি হয়। চৈতালি অপূর্ব সুন্দরী মেয়ে ছিল, মাথায় কোকড়া চুল, গায়ের রং পরিষ্কার, মুখটা পান পাতার মতো, চোখে চশমা, বেশ লম্বা ছিমছাম চেহারা, পরনে শাড়ি এবং মার্জিত ব্লাউজ পরা। যখন নামে ওরা, তখন চৈতালি একটা গাড়ি ভাড়া করে। ওর বাড়ি পৌঁছানোর পরপরই গেটের সামনে দেখতে পায় ওর স্বামী দাঁড়িয়ে রয়েছে ছেলেকে নিয়ে। তোমার এত দেরি হলো যে? আর বলো না, আসুন গণেশবাবু। ইনি তোমার অফিসের কলিগ? আরে না, বাসে পরিচয় হয়েছে। উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এখানে একটা কাজে এসেছেন, একটা দিনের ব্যাপার। ভালোই করেছো, খুব ভালো করেছো। বুঝতে পেরেছিল গণেশ চৈতালির স্বামী দীপঙ্কর বাবু ভীষণ মিশুকে এবং চৈতালিকে বড্ড বেশি বিশ্বাস ভরসা করে আর ভালোবাসে। ওই দিন দুপুরবেলা ওরা বাড়ি পৌঁছানোর পরপরই, কি গো মামুন কোথায়? মামুন তো স্কুলে গিয়েছে, ফেরেনি। ও আবার শুনুন গণেশবাবু, গেস্ট রুমটা দোতলায় আছে, ওর মেয়ের ঘরের পাশে। আপনি ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, আমি দেখছি কিছু করা যায় কিনা। শাশুড়ি এগিয়ে এলেন। বাতের ব্যথার মানুষ, পা হাত পা অষ্টক্ষণ ফুলেই থাকে। তাকে দেখে গণেশ বলেছিল, মাসিমা আপনি ট্রিটমেন্ট করান? আর বাবা ট্রিটমেন্ট, এই বয়সে আজ যাই কাল যাই। তোমার রান্নাঘরে যেতে হবে না বৌমা, ওই কাজল রান্না করে দিয়ে গেছে, দুটো ভাত ফুটিয়ে নিলেই হবে। বৌমার কানে কানে প্রায় ফিসফিস করে কথাটা বলেছিলেন সুধা দেবী। বাড়িতে অতিথি এলে তার সামনে ভাত বারন্ত উচ্চারণ করতে নেই, এই শিক্ষায় উনি বড় হয়েছেন। এক কথায় গণেশ সেই দিনটা কিভাবে যে কাটিয়েছিল যেন স্বপ্নের মতো। কিন্তু বিপত্তিটা হয়েছিল সন্ধ্যের পর। দুপুরবেলায় মাছের ঝোল ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে গেস্ট রুমে একটা ঘুম দিয়ে নেয় গণেশ। বাড়িতে ফোন করে, সেখানে ওর স্ত্রী প্রীতি অপেক্ষা করছে। ফোন রিসিভ করে প্রীতি বলে, কি ব্যাপার, হোটেলে পৌঁছে একটা ফোন করতে হয় তো, আমাকে কি মানুষ বলে গণ্য করো না নাকি? আহা, হোটেলে এলে সে না, একজনের বাড়িতে উঠেছি, বেজায় ভদ্রলোক, বুঝলে, ভাড়াটা বেঁচে গেল। দেখো, তোমার তো আবার রাতে ঘুমের মধ্যে ফুটবল খেলার অভ্যেস আছে না? আহা, সে ফুটবল খেলা তো আমি তোমার সাথে খেলি। স্ত্রীর সঙ্গে মশকরা করছিলেন এমন সময় দরজায় টোকা পড়ে। কে? আমি। এই রাখছি, বুঝলে। স্ত্রী সন্দেহ করছিল হয়তো কিছু একটা, তার আগেই গণেশ ফোনটা কেটে দেয়।
দরজা খুলতেই দেখে, ও আপনি, আসুন আসুন, আপনারই তো বাড়ি। আরে না না, আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম রাতে আপনি কি খান, রুটি না ভাত? গণেশের মুখ থেকে বেরিয়েই যাচ্ছিল, রাতে তো 2 পেগ না হলে আমার চলে না। নিজেকে সামলে বলল, সে আপনারা যেটা ভালো বুঝবেন, যেটা আপনারা খাবেন তাতেই চলবে। শিওর? শিওর। মা! নিচ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। গণেশ বলে, আপনার ছেলে? না না, মেয়ে, পড়তে গিয়েছিল, বাড়ি এলো। এইবার গণেশ ঘর থেকে বেরিয়ে আসে। ব্যালকনির কাছে এসে দেখে 18-19 বছর বয়সী একটি মেয়ে, পরনে হালকা আকাশি রঙের চুড়িদার, তবে সেটা স্কিন টাইট, মাথার চুলটা ছাড়া, বিরাট বড় বড় চুল, পিঠে ব্যাগ। আপনার মেয়ে তো অনেক বড়। হ্যাঁ, আমার মেয়ের অনেক বড় বয়সে আমার ছেলে হয়েছে। আসলে ছেলেকে কি বলবো, দ্বিতীয় সন্তান নেবার কোনো ইচ্ছে আমাদের ছিল না, বলতেই পারেন প্রোটেকশন সত্ত্বেও। কিভাবে সে, হয়তো এই জন্যই বলে সন্তান না বলে করেই আসে। গণেশ মুখটা কেমন যেন করে, মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ, খুব একেবারে ইচ্ছা না হলে আসে, প্রোটেকশন সেরকমই নিয়েছিলে। আপনি কিছু বললেন গণেশবাবু? না না, কিছু বলিনি। আপনার মেয়ে কিন্তু আপনার মতোই সুন্দরী। চৈতালির গাল দুটো লাল হয়ে যায়। মেয়ে ততক্ষণে ঘরে এসে হাত মুখ ধুয়েছে। ওপরে উঠে মাকে দেখে জড়িয়ে ধরে মেয়ে। মেয়ের গা থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসে গণেশের নাকে, শুঁকে নেয় প্রায় সবটুকুই। মা, কতদিন পর। মা, তুমি এরকম দেরি করে কেন আসো? জানো, আমার বন্ধুদের সবাইকে কৈফিয়ত দিতে দিতে আমি শেষ হয়ে যাই। কৈফিয়ত? কি কৈফিয়ত? ওরা প্রায় দিনই বলে তুমি নাকি পালিয়েছো। এসব কি কথা মা? এসব কথা কেউ বলে? আর ওই রকম সঙ্গে তুমি মেশো কেন? মা, এটা কে? পিছন দিকে তাকিয়ে গণেশকে উদ্দেশ্য করে মামুন বলে, এটা একটা আঙ্কেল, উনি চলে যাবেন, ওনার কাজ মিটে গেলেই। এসছেন আমাদের গেস্ট হিসাবে। হো, প্রণাম করতে যায় মেয়েটি। যখনই পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছে, ঠিক তখনই ওর দুদিকের কাঁধে হাত দিয়ে গণেশের শরীরটা কেমন যেন শিহরিত হয়ে উঠেছে। পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব সুন্দরী মেয়েটি। নিচু হয়ে প্রণাম করতে গিয়ে ওড়নার আড়ালে লুকিয়ে থাকা ওর বুকের ক্লিভেজ দেখে বারবার ইচ্ছে করছিল সম্পূর্ণ খোলা অবস্থায় আবরণমুক্ত সেই জায়গাগুলো কতই না নরম হবে, কতই না সুন্দর হবে তার বৃন্তের রং, কতই না আনন্দদায়ক হবে সেখানে একটা কামড় বসালে। জেগে ওঠা পুরুষ সত্তাকে থামানোর জন্য প্রায় ধাক্কা দিয়েই ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গণেশ। তারপর বলে, বাহ, খুব ভালো, আর প্রণাম করতে হবে না, ঠিক আছে, অনেক বড় হও, পরে কথা হবে। এই বলে গণেশ ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর মনে মনে মেয়েটিকে কল্পনা করে হাত চালায় তার শরীরের অবাঞ্ছিত সেই অঙ্গে, যেটি এই সময় জেগে চরম বিপত্তিতে ফেলে দিয়েছিল গণেশকে। সেই দিন রাতটাও গণেশের প্রায় নির্ঘুম কাটে। পাশের ঘরেই মেয়েটি এখনো ঘুমোয়নি, ঘরে আলো জ্বলছে। ওই দিনটাও ছিল ওই রকমই একটা বৃষ্টির ঝড়ের দিন। বৃষ্টিতে আবার ছোট ছেলেটা বড্ড বেশি ভয় পায় চৈতালির। রাত্রে খেতে বসেই সেই কথা জানা হয়ে গিয়েছিল গণেশের। হঠাৎ কানে আসে, বলতো এবার কি হবে? একটা সর্বনাশ হয়ে গিয়েছে। দেখ, যদি মা জানতে পারে আমি প্রেগনেন্ট, তাহলে। গণেশ দেয়ালে কান ঠেকিয়ে শব্দ শোনার চেষ্টা করে। বারান্দায় বেরিয়ে হাঁটাহাঁটি করছিল। বাইরে বেশ ঝোড়ো হাওয়া, নিচের ঘরগুলো সব কটার আলো নিভে গিয়েছে। চৈতালি ঘুমের বড়ি খেয়ে ঘুমোয়। বাসে উঠে কথাবার্তা বলতে বলতে জানতে পেরেছিল গণেশ ওর হাজবেন্ডও আজকে নাইট শিফটের ডিউটিতে গিয়েছে। কাজেই চৈতালি তার ছেলেকে নিয়ে এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুমে ব্যস্ত। তো ওপরের ঘরে যে যুবতী মেয়েটা, একটু আগেই গণেশ ওর ঘরের সামনে দিয়ে হেঁটে গিয়েছে। জানলাটা তখনও খোলা ছিল। পড়ার টেবিলে মুখ গুজে মেয়ে তখন পড়ছে। লোডশেডিং হয়ে গেলেও কারেন্ট চাপের কোনো ভয় নেই, কারণ এখানে ইনভার্টার আছে। হঠাৎ গণেশের পা দুটো আটকে যায়। জানলাটা ভেজানো রয়েছে। জানলার পাড়ে
মেয়ের কাঁদো কাঁদো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আমি এখন কি করব বল, আমি বুঝতে পারছি না, প্লিজ তুই একটা কিছু কর। মা এতদিন পর ফিরেছে, মাকে এখন যদি বলি আমি অন্তঃসত্ত্বা, তাহলে গণেশের মাথার ভেতরটা ঝন করে ওঠে। এই মেয়ে পোয়াতি হয়েছে, আরে সর্বনাশ, এবার এবার কি হবে? আমার খুব ভয় লাগছে। শোন না, আমি একটা কথা শুনলাম, আমার পাশের ঘরে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাকু এসেছে, ওনার সাথে একটু পরামর্শ করব, মানে ওনাকে সত্যিটা বলবো। যদি কোনো পিল টিল জাতীয়, হয়তো ফোনের ওপারে থাকা সেই ব্যক্তিও মেয়েটিকে এই আশ্রয় নিতেই বলে। গণেশ বুঝতে পারে এইবার মেয়েটি তার ঘরে আসবে, সুতরাং সেই রকম ভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি সে মেয়েটির ঘর থেকে বেরিয়ে চলে যায় নিজের ঘরে। এইবার উল্টো কাউন্টিং করতে থাকে গণেশ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। দরজাটা খুলতেই ঘরে ঢুকে পড়ে মেয়েটি। আঙ্কেল, আসলে আসলে পড়ছিলাম, মানে কি হয়েছে আমায় বলতে পারো? হঠাৎ একটা বাজ পড়ে জোরে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে নেয় মেয়েটি। তুমি দরজা বন্ধ করছো? আঙ্কেল, একটা বিপদে পড়েছি, মারাত্মক বিপদ। মায়ের মুখে যখন শুনলাম তুমি ওষুধের কারবার করো, তখন একটা সাহায্য চাই তোমার কাছে। আঙ্কেল আঙ্কেল আমি 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 তুমি প্রেগনেন্ট? এইবার মেয়েটি আকাশ থেকে পড়ে। আঙ্কেল, তুই কি করে? আমি শরীর দেখলেই বুঝতে পারি। তোমার একটা ইঞ্জেকশনের দরকার আছে, তাহলেই তোমার পিরিয়ড হয়ে যাবে এবং সব ঠিক হয়ে যাবে। তোর কাছে আছে? আছে আছে আছে। তো আঙ্কেল, তোমার এই উপকার আমি কোনোদিন বলতে পারবো না। প্লিজ আঙ্কেল, প্লিজ আমাকে এক্ষুনি ইঞ্জেকশনটা দিয়ে দাও প্লিজ। দেখো, ওটা তো গার্জিয়ানের সই ছাড়া দেওয়া সম্ভব না। কোনো ব্যাপার না, ঝড় থামলে তুমি চলে যেও, মা জানবে তুমি বেরিয়ে গিয়েছো, বা তুমি কিছু একটা লিখে দিয়ে যাও চিঠিতে। মানে মানে যদি ইঞ্জেকশন নিয়ে আমার কোনো রকম ভাবে অতিরিক্ত পিরিয়ড হয়, অথবা ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তখন মা যদি তোমায় কিছু করে। গণেশ মনে মনে ভাবে, হারি বাস, মেয়ে তো অত্যন্ত বোকা, আমাকে বাঁচানোর চেষ্টা করছে। ও নিজে পোয়াতে হয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো চুপ করে, আমি আমি ইঞ্জেকশনটা নিয়ে আসছি। গণেশের কাছে ইঞ্জেকশন ছিল, তবে সেটা নষ্ট হয়ে যাবার নয়, নেশাগ্রস্ত হবার। নিজেকে আর সামলাতে পারছে না গণেশ। এত সুন্দর রগরগে একটা দেহ, সেটা ওর হাতের নাগালে চলে এসেছে। দেখি হাতটা দেখি। ইঞ্জেকশনটা রেডি করে নিয়ে এসেছে সে। ব্যথা করবে? হ্যাঁ, ব্যথা তো একটু করবেই, তবে তুমি যে ভুল ব্যবহার করেছো তার ব্যথার থেকে অনেকটাই কম। মনে মনে কথাটা বলে গণেশ, মেয়েটির দিকে তাকিয়ে বলতে পারে না। ইঞ্জেকশনটা হাতে পুশ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিছানায় ঢলে পড়ে মেয়েটি। এরপরে গণেশ তাকে সম্পূর্ণরূপে বস্ত্র ছাড়া করে, খাটে শুইয়ে দেয়। পাগলের মতো তার উত্থিত অঙ্গ প্রবেশ করায় মেয়েটির কোমল অংশে। হয়তো ঘোরের মধ্যেও একটা গোঙানি চলে আসে মেয়েটির মুখ থেকে। কেমন যেন করছে সে, বিছানায় কাঁপাকাঁপি করছে। আর গণেশের হাত দুটো ওর উন্মুক্ত বক্ষের ওপরে খেলা করতে শুরু করেছে। যেমন কল্পনা করেছে ঠিক তেমন, সুন্দর, নিটোল, সুন্দর এবং অত্যন্ত নরম, হালকা গোলাপি রঙের সেই দুটো জায়গা, যাতে দাঁতের কামড় বসিয়ে নিজেই নিজে বারবার শিহরিত হয়ে উঠছিল গণেশ। এরপরে কতক্ষণ জানে না, তবে ঘোরটা যখন কাটে তখন সে বুঝতে পারে সে একটা মারাত্মক ভুল করে ফেলেছে। দরজার সামনে দাঁড়িয়ে ছিল চৈতালি। নিজের অতিরিক্ত নেশার ঘোরে দরজাটা বন্ধ করতেই ভুলে গিয়েছিল সে। মেয়েটি ঘরে ঢুকে দরজাটা কেবল লক করেছিল মাত্র, ছিটকে নিয়ে আটকায়নি। চৈতালি এগিয়ে আসে গণেশের দিকে। তাড়াতাড়ি গণেশ নিজের পোশাক পরে নেয়। মেয়েটি তখনও বিছানায় নগ্ন অবস্থায়। মেয়েকে অমন অবস্থায় দেখে চৈতালি ঠাস করে একটা চড় মারে গণেশের গালে, বলে, আমি বিশ্বাস করে আপনাকে ঠাঁই দিলাম, আর আপনি আমার মেয়ের... ছি
আমি এক্ষুনি পুলিশে খবর দেব, দাঁড়ান এক্ষুনি। কিন্তু আর যেতে পারে না চৈতালি। ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং ইঞ্জেকশনের ওষুধটা খাটের কাছেই ছিল। 5 ml দিয়েছিল মেয়েটিকে। চৈতালিকে 10 ml পুশ করে দিল ঠিক ওর ঘাড়ের কাছে। চৈতালির শরীরটাও নিস্তেজ হয়ে পড়ল। গণেশ তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়, যতটা সম্ভব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায়। সিলিন্ডারটা অন করে দেয়। ঝোড়ো হাওয়াটা আরো বেশি তখন শুরু হয়েছে। বৃষ্টি এসে গেলে এই কেলেঙ্কারি ঘটানো সম্ভব না। ঘরে যখন গ্যাসের গন্ধ ম ম করছে, তখন বাইরে দিয়ে সব কটা দরজা বন্ধ করে দেয় গণেশ। ঘরের ভেতরে চৈতালির স্বামী দীপঙ্কর, তার ছোট ছেলে, আর গণেশের ঘরেই রয়েছে আরো 2টো শরীর। একটা দেশলাই কাঠি ধরিয়ে গোটা ঘরটাকে ধ্বংস করে দেয় গণেশ এবং তৎক্ষণাৎ সেইখান থেকে পালিয়ে যায়। চৈতালির বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠতে হাঁটা পথে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। এই সময়টা বোধহয় আলোকবর্ষ গতিতে গণেশ ছুটতে শুরু করেছিল। যখন ছুটে একদম রাস্তার উপরে পৌঁছলো, তখন জোর একটা ব্লাস্টের শব্দ, এরপরই লোকজনের হইচই। ততক্ষণে লাস্ট বাসটা চলেছে রাস্তা দিয়ে। তাড়াতাড়ি হাত উঁচু করে সেই বাসটাকে থামিয়ে গণেশ উঠে পড়েছিল, কিন্তু নিষ্পত্তি হয়নি তার। অগ্নিদগ্ধ অবস্থাতেও তার নিষ্পত্তি হয়নি। বাড়ি ফিরে গণেশ জানতে পারে তার 3 মাসের পোয়াতি বউটা কেমন ভাবে যেন পিছলে পড়ে বাচ্চা সমেত মরে গিয়েছে। এরপরে একে একে তার নিজের কাছের লোকগুলো মরতে শুরু করে। প্রায় দিনই স্বপ্নে আসে ওই মেয়েটি আর বলে, আমি কি করেছিলাম কাকু, আমি কি করেছিলাম? কেন কেন আমার পরিবারটাকে তুমি শেষ করে দিলে কাকু? কেন কেন শেষ করলে? তোমার দৃষ্টি যার উপরে পড়বে সে মরবে, সে মরবে, আর তুমি তাকে নিজের হাতে জ্বালাবে। তোমার শেষ পরিণতি ওখানেই। মরার কাঠটা এইবার টুকাইয়ের মুখে ছোঁয়াতে হবে। এতক্ষণ ধরে নিজের প্রতি অনেক রকম ঘৃণা পোষণ করেছে গণেশ। টুকাইয়ের মুখে আগুন দিতে যাবে, ঠিক তার আগে আমাকেও আগুন জ্বালিয়ে দাও, মিলি বলে। গণেশের হাত তখন থরথর করে কাঁপছে। সে বলে, আমি ও কাজ করতে পারবো না, ও কাজ আমি করতে পারবো না। তোর মুখের সাথে কেমন যেন সেই মিল, আমি ওই ব্যাপার করতে পারবো না, বারবার বলে গণেশ। টুকাইকে তখন চিতায় তোলা হয়েছে। গণেশ বলে, ভেবে দেখ, একবার ভেবে দেখ, তোর বাড়িতে খবর দে, আমি সব কথা খুলে বলবো, ওরা শাস্তি পাবে, ওদেরকে ছাড়া হবে না। তুই শুধু একবার না, আমার বাবা বলেছে সমস্ত পাপীদের নিষ্পত্তি হয় নাকি এই আগুনে, আর আগুনের সেই ছাই আকাশে মিশে নাকি সবাই ঠাকুরের সাথে দেখা করে। আমিও তাই করব। আমি পাপ করেছি, আমার কোনো ছাড় নেই। না, খবরদার, যাস নে মেয়ে, যাস নে। আর শেষ রক্ষা হয় না। টুকাইয়ের মুখ ভস্মীভূত হবার আগেই ওর পাশে যে চিতাটা জ্বলছিল তার ওপরেই গিয়ে ঝাঁপিয়ে পড়ে মিলি। চোখের সামনে দেখতে পায় গণেশ কিভাবে জ্যান্ত একটা শরীর আগুনে পুড়ে যাচ্ছে। মাথাটা বাস্ট হওয়ার শব্দটা অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক সেই শব্দটার মতো যেই শব্দটা বহু বছর আগে সে শুনতে পেয়েছিল। তারপরে আর সংসার করতে পারেনি গণেশ। সব কিছু ছেড়ে ছুড়ে এই শ্মশানেই তার ঠাঁই হয়েছে। আগুন নিভে গিয়েছে। গণেশ ডোম ত্যাগ করেছে শ্মশান ঘাট। মিলিকে আর মিলির ভাইকে সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। একটা কুকুর চিৎকার করার শব্দ আসছে গঙ্গার সেই শ্মশান ঘাটে। কুকুরের মুখে রক্তমাখা চুড়িদার
আর ছোট ছোট দুটো জামা প্যান্ট। মুখে করে নিয়ে কুকুরটা এগিয়ে যাচ্ছে তার ছোট্ট ছোট্ট জন্ম দেওয়া 6টা বাচ্চার দিকে। এর উপরে তারা পালিত হবে। মিলির বাবা আর মা দুইজনেই থানায় কেস করতে গিয়েছেন। অফিসার বললেন, মেয়ে পালায়নি তো? 15 বছরের মেয়ে আক্তার হচ্ছে। এই তো কদিন না বছর বেশ কয়েক আগে একটা কেস হয়েছিল। মেয়েটা স্কুলে পড়তো, হ্যাঁ, কার সাথে কেলেঙ্কারি করে পেট বাঁধিয়ে বসলো। সেসব দিয়ে নিজেকে বাঁচানোর জন্যে নিজের ফ্যামিলি শুদ্ধ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মরলো। আপনার মেয়েও তাই কিনা দেখুন। অল্প বয়সী মেয়ে, উঠতি বয়সের বাচ্চা মেয়ে, দেখি আর। বাবা বাবা ওই 500 টাকা দাও তো, ছেলেপেলের সঙ্গে আজ একটু বিরিয়ানি খাবো। রাজু এসে পিছনে দাঁড়িয়েছে। তাকে দেখে মিলির মায়ের বুকের ভেতরটা কেমন যেন চ্যাট করে ওঠে। রাজুর গলায় জড়ানো রয়েছে 1 বৈশাখের চুড়িদারের ওড়নাটা। মিলির মা হাত উঁচু করে কিছু একটা দেখাতে যায় মৃদুল বাবুকে, কিন্তু মৃদুল বাবু মিলির মার মুখের দিকে না তাকিয়েই ওই রাজুর দিকে তাকিয়েই ঘাড়টা এমন করে নাড়লেন যেন বললেন, খবরদার, ওদের বিরুদ্ধে কথা বলো না, জানে খতম করে দেবে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।